জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ। শক্ত শরিকদের আসন ছাড়বে বিএনপি ত্রয়োদশ নির্বাচনে। এরপর জানিয়ে দিব কুমিল্লায় বজ্রপাতে স্কুল ছাত্র সহ 4 জনের মৃত্যু। আরো জানিয়ে দিব দেশকে যে ভালোবাসে সে দেশ ছেড়ে পালাতে পারে না, প্রেস ক্লাবের জামায়াত আমির। এদিকে 50 বছরের 100 কোটি মানুষ, বাস্তুচ্যুতদের কান্না দেখার কেউ নেই, ফারাক্কার ভয়াল থাবা। এবং সর্বশেষ জানিয়ে দিব অনিয়ম করলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলছে রাজউক চেয়ারম্যান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। শক্ত শরিকদের আসন ছাড়বে বিএনপি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা মিত্রদের নির্বাচনী জোট এবং নির্বাচিত হলে সরকারেও রাখবে বিএনপি। সাম্প্রতিক সময়ে শরিক দলগুলোর সঙ্গে চলমান বৈঠকে বিএনপি দায়িত্বশীল নেতারা জোটের বিভিন্ন দলকে এই বার্তা দিয়েছে বলে জানা গেছে। অবশ্য শরিকদের সঙ্গে আসন বণ্টন নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি দলটির। নির্বাচনী জোট গঠন কিংবা জোট গঠনের রূপরেখা কেমন হবে সেটিও এখনো স্পষ্ট করেনি বিএনপি। আগামী জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষিত হওয়ার পরই বিষয়টি ক্রমে দৃশ্যমান করবে দলটি। তবে মিত্রদের মধ্যে বিজয়ী হবার মতো নেতাদের আসন ছাড়ার পরিকল্পনা রয়েছে বিএনপির। দলটি দায়িত্বশীল একাধিক নেতার সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। অন্তর্বর্তীকালীন সরকার আগামী ডিসেম্বর থেকে পরবর্তী জোনের মধ্যে ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠানের কথা বললেও সুনির্দিষ্ট রোডম্যাপ কিংবা দিনক্ষণ এখনো ঘোষণা করেনি। বিএনপি মনে করে নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার শেষে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠান সম্ভব। তাই এই দাবি আদায়ে ঐক্যমত্য তৈরিতে গত 19 এপ্রিল থেকে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্র এবং নির্বাচন বর্জনকারী যুগপথের বাইরের দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে বিএনপি। এই ইস্যুতে ঐক্যমত্য তৈরির মাধ্যমে সরকারের উপর পরোক্ষ মনস্তাত্ত্বিক চাপ অব্যাহত রাখবে দলটি। এদিকে রাজনীতি ক্রমেই নির্বাচনমুখী হওয়ায় বিএনপির নির্বাচনী জোট গঠন বা জোটের রূপরেখা কেমন হবে সেটি নিয়ে আলোচনা চলছে। বিএনপির জোট সঙ্গী বিভিন্ন রাজনৈতিক দলও নিজেদের মতো করে চিন্তা ভাবনা করছে। বিএনপি তাদের কত আসন ছাড় দেবে, কে কোথায় নির্বাচন করবেন তা নিয়ে তারা এক ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছেন। জোটের শরিক দলগুলো এখন বিএনপির কাছ থেকে নির্বাচনী জোট গঠনের খুব স্পষ্ট বার্তা আশা করছে। একই সঙ্গে এটি নিয়ে আলোচনাও শুরু করতে চায় তারা। বিএনপি সর্বশেষ 2018 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিল। দলটির চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে থাকায় তখন জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে দলটির মূলত নির্বাচন করেছিল বিএনপি। তখন শরিকদের জন্য মোট 59টি আসন ছেড়ে দিয়েছিল জাতীয় ঐক্যফ্রন্ট এবং 20 দলীয় জোটের হয়ে বিএনপি ধরনের ধানের শীষ কিংবা নিজেদের দলীয় প্রতীকে নির্বাচন করেছিল তারা। এরপর 2024 সালের 5 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচন। কুমিল্লায় বজ্রপাতে স্কুল ছাত্র সহ 4 জনের মৃত্যু। বজ্রপাতে কুমিল্লার 2 উপজেলায় 2 স্কুল ছাত্র সহ 4 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো একজন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল 10টা থেকে দুপুরের মধ্যে বোরাডা ও মুরাদনগর উপজেলায় পৃথক 2 ঘটনায় তাদের মৃত্যু হয়। সংশ্লিষ্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তারা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। সকাল 10:30টার দিকে মুরাদনগর উপজেলার বাঙ্গারা বাজার থানার কোরবানপুর পূর্বপাড়া কবরস্থানের পাশের মাঠে ধান কাটার সময় বজ্রপাতে 2 কৃষকের মৃত্যু হয়। তারা হলেন উপজেলার দেওড়া গ্রামের জসিমউদ্দিন ভুইয়ার ছেলে জুয়েল ভুইয়া ও কোরবানপুর গ্রামের পশ্চিমপাড়া এলাকার মৃত বীরচরণ দেবনাথের ছেলে নিখিল দেবনাথ। প্রত্যক্ষদর্শীরা জানান ওই সময় তারা মাঠে কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। স্থানীয় জনপ্রতিনিধি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বাঙ্গারা বাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছি, তাদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এদিকে দুপুরের দিকে বুরোরা উপজেলার খোশবাজ ইউনিয়নের পয়ালগুচ্ছ গ্রামে বজ্রপাতে 2 স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহতরা হলো ওই এলাকার মৃত খোকন মিয়ার ছেলে ফাহাদ হোসেন এবং আব্দুল বারেক মিয়ার নাতি সাইবন হোসেন। স্থানীয় সূত্রে জানা গেছে দুইজনই উপজেলার বড় হরিপুর উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। হালকা মেঘলা আবহাওয়ায় তারা মাঠে ঘুরে উড়াচ্ছিল। আকস্মিক বজ্রপাতে মারাত্মক আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। হঠাৎ এই মর্মান্তিক ঘটনায় 2 এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বুরাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক ঢাকা পোস্টকে বলেন, 2 কিশোর ঘুড়ি ওড়াতে গিয়ে বজ্রপাতে মারা যাওয়ার খবর স্থানীয়ভাবে জানতে পেরেছি।
দেশকে যে ভালোবাসে সে দেশ ছেড়ে পালাতে পারে না। প্রেস ক্লাবে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, কেউ যদি দেশকে ভালোবেসে, দেশের জনগণকে ভালোবাসে, তাহলে সে দেশ ছেড়ে পালাতে পারে না। মীর কাসেম আলী আমেরিকায় ছিলেন, তার কিছু বন্ধু তাকে বাংলাদেশে আসতে নিষেধ করেছিল। তিনি বলেছিলেন বাংলাদেশে গেলে কি হবে, তার বন্ধুরা বলেছিল আপনারও একই অবস্থা হতে পারে। তখন তিনি বলেছিলেন মৃত্যুর কাছে দাঁড়িয়ে বলবো আমার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সেসব মিথ্যা। সোমবার জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আব্দুস সোবহান রহিমুল্লাহ ফাউন্ডেশন কর্তৃক এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন মীর কাসেম আলী দেশকে ভালোবাসতেন, দেশের মানুষকে ভালোবাসতে আর দেশকে ভালোবাসতেন বলেই দেশে ফিরে এসেছিলেন। তিনি আরো বলেন মাওলানা সোবহানরা কখনো হারিয়ে যায় না। আমার যারা সহকর্মী রাজনৈতিক মাঠে আছে তাদেরকে বলবো তাদের সোবহানরা কাছ থেকে শিক্ষা অর্জন করতে। নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন মাওলানা আব্দুস সোবহান এর মতো উদারতা, সাহসিকতা আমাদেরকে অর্জন করতে হবে। জাতির স্বার্থে দলমত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ। ব্যক্তিগতভাবে কেউ পরাজিত হতে পারে, কিন্তু সবাই ঐক্যবদ্ধ হলে এ জাতি বিজয়ী হবে। ফারাক্কার ভয়াল থাবা 50 বছরে নিঃস্ব কোটি মানুষ, বাস্তুচ্যুতদের কান্না দেখার কেউ নেই। মরণবাদ ফারাক্কার ধ্বংসাত্মক প্রভাবে পদ্মা অবিবাহিকতার 12টি জেলার 38টি উপজেলা এলাকায় বছর বছর নদী ভাঙন তীব্র হচ্ছে। পদ্মা তীরবর্তী ও সংলগ্ন গ্রাম জনপদে বসবাসকারী এইসব এলাকার প্রায় 2.5 কোটি মানুষ আকস্মিক বন্যা ও বাৎসরিক নদী ভাঙনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। 1975 সালের 21 এপ্রিল গঙ্গা নদীর উপর ভারতের ফারাক্কা বাঁধ চালুর উপর ইতিমধ্যে প্রায় 50 বছর অতিক্রান্ত হয়েছে। এই সময়ে ফারাক্কার প্রভাবে ভাটিতে বাংলাদেশের প্রায় 250 কিলোমিটার এলাকায় পদ্মার 2 তীর ও চরাঞ্চলে বসবাসকারী কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। নদী ভাঙন ও বন্যায় ভাঙন থেকে বাঁচতে এইসব মানুষ বারবার বসত ভিটা সরিয়ে নিতে গিয়ে সর্বশান্ত হয়েছেন। তারা পদ্মায় হারিয়েছে একমাত্র সহায় সম্বল বসত ভিটা ও জমিজিরাত। এসব জমিজিরাত এখন নদীর বুকে বালুর আস্তরণে ঢাকা পড়ে আছে। নদী ভাঙনের শিকার মানুষ নিজের জন্মস্থান ত্যাগ করে চলে গেছে দূর প্রান্তের কোনো অচেনা জনপদে। এক সময়ের সামর্থ্যবান গৃহস্থ ও কৃষক পরিণত হয়েছে দিনমজুরে। অন্যদিকে নদী ভাঙন ঠেকাতে গিয়ে বছর বছর রাষ্ট্রের ক্ষতি হচ্ছে হাজার হাজার কোটি টাকা। ভুক্তভোগীরা বলছেন ফারাক্কা বাঁধ চালুর আগেও গঙ্গা পদ্মা অববাহিকতায় নদী ভাঙনের প্রবণতা কম বেশি ছিল, কিন্তু নদী ভাঙনের তীব্রতা ও ভয়াবহতা এতটা তীব্র ছিল না। ফারাক্কা বাঁধ চালুর পর থেকেই পদ্মা অববাহিকায় নদী ভাঙনের তীব্রতা বেড়েছে ও পদ্মা নদী সর্বগ্রাসী হয়ে উঠেছে। নদী প্রবাহের স্বাভাবিক নিয়মে জমিজিরাত সহায় সম্বল নদীতে চলে গেলে কয়েক বছরের মধ্যে আবার পলি সমৃদ্ধ চর জেগে উঠে অবাধযোগ্য হয়ে যাওয়ার কথা। এসব চরে আবার জনবসতি গড়ে ওঠার কথার ইতিহাস রয়েছে আদিকাল থেকে, কিন্তু গত 50 বছরে পদ্মা গর্ভে যে পরিমাণ গ্রাম, জনপদ ও জমি বিলীন হয়েছে সেগুলো আর বাসযোগ্য জনপদ হয়ে ফিরে আসছে না সহজে। ফারাক্কার প্রভাবে পলিমাটির বদলে ভাটিতে স্রোতের টানে পদ্মার বুক জুড়ে শুধু আসছে কোটি কোটি টন বালু। বালুর আস্তরণে পদ্মার তলদেশ ভরাট হয়ে মরুভূমির রূপ ধারণ করেছে। মাঝখান দিয়ে সরু চ্যানেলে প্রবাহিত হচ্ছে এক সময়ের প্রমত্তা নদী পদ্মা। ফারাক্কার 18 কিলোমিটার ভাটিতে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের পাশাপাশি 3টি গ্রাম বোগালাউড়ি, লক্ষ্মীপুর ও বাপ্পুর পদ্মার উত্তর পাড়ের এসব গ্রামের মানুষ কয়েক বছর আগেও 4 কিলোমিটার ভেতরে নদী গর্ভে বিলীন কয়েকটি গ্রামে বসবাস করতেন। বসত ভিটা ও জমি জিরাত হারিয়ে এখন তারা সবাই সহায় সম্বলহীন, নিঃস্ব। বোগলাউড়ি গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম বলেন, 1 দশক আগেও আমাদের সবকিছুই ছিল। বড় বড় ধানের পালা হতো, 2খানা হাল ছিল, জমি জমা ছিল। নদী ভাঙনে সব হারিয়ে আমরা এখন দিনমজুর। সম্প্রতি ফারাক্কার নিকটবর্তী পাকার বিশরশিয়া, নামজ, গন্নাথপুর, দোভাগী, ঘুঘুডাঙ্গা, মনোহরপুর, হাসিনপুর, কানছিড়া, উজিরপুর সহ আরো কয়েকটি গ্রাম সরেজমিন দেখা গেছে গত 2 দশকে নদী ভাঙনের শিকার শত শত পরিবার সহায় সম্বল হারিয়ে বেড়ি বাঁধের নিচে গদাগাদি করে বসবাস করছেন। তারা আশায় প্রহর গুনছেন যদি পদ্মায় হারিয়ে যাওয়া তাদের জমি জমা আবার জেগে ওঠে। অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলছে রাজউক চেয়ারম্যান। ঢাকা সহ সব নগরীকে তিলোত্তমা নয় বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ঝুঁকিপূর্ণ ও নকশা বহির্ভূত ভবন চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম। তিনি বলেছেন অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না। সোমবার সকাল 11:30টার দিকে নারায়ণগঞ্জ নগরীর খানপুরে রাজউকের জোনাল অফিসের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। রিয়াজুল ইসলাম বলেন, সারা দেশের
নকশা বহির্ভূত ভবনে রাজুকের অভিযান চলমান থাকবে। নির্মাণাধীন কোনো ভবনে অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, বিগত সময় ভবন নির্মাণে রাজুকের যেসব কর্মকর্তা অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজুকের কাজ হচ্ছে বাসযোগ্য ও নিরাপদ নগরী গড়তে জনগণকে সেবা দেওয়া, তাই জনগণেরও উচিত রাজুককে সহযোগিতা করা। নিয়ম অনুযায়ী ভবন নির্মাণ সহ সবাইকে নিয়মের মধ্যে থাকার আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন রাজুকের যুগ্ম সচিব ডক্টর মোহাম্মদ আলম মুস্তফা, হারুনা রশিদ, প্রধান প্রকৌশলী নুরুল ইসলাম, নারায়ণগঞ্জের জোনাল অফিসের অথরাইজ অফিসার FR আশিক আহমেদ, জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।